বছরের পরে ওখানকার সিটিজেন। এখন সিটিজেন হইলেন, পিআর পাইলেন। আগের কাহিনীগুলো আমি বলতেছি না, 4-5 বছর আগে যারা আইছে তারা কোনো মতে বেঁচে গেছে, কিন্তু 2022, 23, 24, 25, 26 যারা আইতেছে তাদের তো ভবিষ্যৎ ভাই অন্ধকার। এরা আইসা না পাইব কাম, না পারবো থাকতে লেগা, না পারবো এখানে সার্ভাইভ করা যায়, চুরি ডাকাতি করা ছাড়া কোনো উপায় থাকবে না। তারপরে তো না হয় পিআর পাওয়ার তো বহুত পরের কথা, কারণ পিআর পাইতে হলে তো পিআরের এগেনস্টে আপনার একটা জব দরকার, প্রত্যেকটা পিআরের এগেনস্টে একটা জব দরকার। তো জব নাই, পিআর ক্রাইসিস তো আবার তৈরি হইল। তো একে তো পিআর নিয়ে টানাটানি, দ্বিতীয়ত তো কাম কাজ নাই, থাকার জায়গা নাই, পয়সা নেই পকেটে, তো কেমনি? তারপরে না হয় জোর করে আপনার পিআর দিল, তো পিআর দিয়ে দিয়ে পানি খেবেন নাকি? কামটা না কোনো ইন্ডাস্ট্রি আছে, না কোনো কিছু। গত 2-4 বছরে কতগুলো জব তৈরি হয়েছে কানাডাতে? নাই তো। কানাডা চলে হলো কিছু মিনারেল রিসোর্সেস আছে, প্রাকৃতিক সম্পদ আছে, ওগুলি এই গত 100-200 বছর ধরে এগুলি তারা করতেছে। আর ওই যে কতগুলো আইটি সেক্টর আছে, এছাড়া তো কানাডাতে কাম করে। আর বাকি যে খুচরা মুচরা সার্ভাইভাল জব টব দেখেন সব এটা আমেরিকা ব্যাকড আপ। তো এইসব খুচরা মুচরা জবগুলো গত 5-10 বছরে যত স্টুডেন্টরা যেগুলো ফিল আপ করে আলাইছে। তারপর কি এই যে একটা ভয়াবহ একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ, একটা ম্যাকডোনাল্ডসে মাত্র 2-3 জন লোক নেবে, কয়েক হাজার লোক লাইনে লাগছে সকাল 6টা থেকে ফজরের নামাজ পড়ার পরই। সেই ভিডিও দেখে তারা গায়ে লোম দাঁড়ায় গেছে। কি অবস্থা কানাডার! মাত্র 2-3টা জবের জন্য ওখানে জবে বলছিল 9টা বাজে থেকে তোমাদের ইন্টারভিউ নিও, তারা ফজরের নামাজ পড়ে গিয়ে এখানে কয়েক হাজার লোক লাইন লাগছে। মানুষ অবাক হয়ে গেছে, ন্যাশনাল টিভি চ্যানেলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। তো ভাই গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম না আমি, ওই যে ভাতিজা মাত্র মেক্সিকো দিয়া আমেরিকাতে ঢুকলো, তো সেই ভাতিজা তো আছে আমেরিকার কোনো জায়গা আছে। তো এখন সেই ভাতিজারে তো ভাই অন্য আমি খুঁজতেছি, তাকে খুব ইচ্ছা আমি তাকে সামনে বসে 2টা ডাল ভাত খাই আর তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নেই। কারণ তাকে তো খুঁজে পাইতেছে না, খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো ফেসবুক আর ইউটিউব। তো যার ফলে আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাতে চাই, ভাতিজাকে আমেরিকার যেখানে আপনারা দেখেন সেখানেই তার লোকেশন আমাকে পাঠান। ওই যে ফেসবুকের একটা প্রাইভেট মেসেঞ্জার না কি বলে আছে না, প্রাইভেট মেসেজ কেমনে দেয় জানেন তো আপনারা? তো উনি একটা মেসেজ পাঠাতেন, জজ ভাই পাইছি, দেখছি আমি ওই নিউ ইয়র্কের ওই গল্লিতে আমরা দেখছি তারে, বুঝছেন? দরকার হলে আমি সেখানে প্লেন দিয়ে গিয়ে তার ইন্টারভিউ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো কানাডাতে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এটা হলো সাইলেন্ট ক্রাইসিস। তো এটা আপনারা অনেকেই জানেন, যারা কিনা স্মার্ট অলরেডি এটা আলামত টের পেয়ে গেছেন, আর যারা কিনা স্মার্ট না আছেন না কিছু শুধু জনতা বাংলাদেশে আছেন, বুঝছেন? ইউরোপ আমেরিকা বলতেই আপনারা খালি টাকার খনি আর টাকা আকাশে বাতাসে উড়ে আপনি এগুলি চিন্তা করেন, এরকম শুধু জনতা আছে না বাংলাদেশে ভরা, তো নাকি কথা তো সত্যি। তো এদের অনেক কামে আইব আমার এই ভিডিওটা। তো সেটা হলো কানাডাতে, আশ্চর্য হইবেন আপনারা শুই না, জানেন কানাডার জনসংখ্যা কত? কানাডাতে যে পরিমাণ অ্যাডভার্টাইজ হয়, কানাডাতে আপনাদেরকে আনানোর জন্য যে পরিমাণ অ্যাডভার্টাইজ হয়, পৃথিবীর অন্য কোনো দেশ মনে এত অ্যাডভার্টাইজ করে না। কানাডা যে পরিমাণ অ্যাডভার্টাইজ করে ইমিগ্রেন্টদের এখানে নিয়ে আসে, ইমিগ্রেন্টদের ভালো খাইতে দিব, ভালো পড়তে দিব, ইমিগ্রেন্টদের ভবিষ্যৎ ভালো, এখানে পোলাপান লেখাপড়া করে ভালো, এখানকার পরিবেশ ভালো, এখানকার ক্রাইম নাই, হ্যান নাই, ত্যান নাই, মানে এমন সব এইসব সিস্টেম করছে, মানে যে কেউ যার কারো কানের সামনে গিয়ে যদি 3 মিনিট আপনি গিয়ে বলেন না যে বেটা ওদিকে যা চিকিৎসা ফিরে, বেটা ওদিকে যা টাকা আকাশে বাতাসে উঠতেছে, আরে বেটা ওদিকে যা ক্রাইম নেই, কিছু নাই, খালি ঘুরবি আর ফিরবি, বুঝছেন? এইগুলো কানের সামনে যদি বারবার বলে তো আপনারও তো মনটা যাবে, তো সত্যিই তো। এবং কাগজপত্র তাই বলে স্ট্যাটিস্টিক্স, কানাডা হলো এরকম একটা দেশ। তো যার ফলে সারা দুনিয়া থেকে, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, গণহারে মানুষ কানাডাতে আসছে। তো এই যে কানাডা সম্পর্কে যা কিছু আপনারা শুনেছিলেন, এটা তো শুনেছিলেন হলো 4-5 বছর আগের সেই পুরনো ভাঙ্গার রেকর্ড আপনারা শুনেছিলেন, কিন্তু 2023 সালে এসে আপনি কি কখনো খোঁজ নিয়েছেন কানাডাতে কি অবস্থা? তো আস্তে আস্তে মানুষ মুখ খুলতে শুরু করছে। রিসেন্টলি যেসব মানুষ সেখানে গেছে, তো তারা তো তাজ্জব হয়ে গেছে যে কানাডা সম্পর্কে কি শুনছি বাংলাদেশে থাকতে আর কানাডাতে আইসা এখন কি দেখতেছি। কানাডার জনসংখ্যা হলো মাত্র 4 কোটি। 4 কোটি জনসংখ্যার ভিতরে প্রায় 10 লাখের কাছাকাছি হলো ইলিগেল ইমিগ্রেন্ট বর্তমানে কানাডাতে। আর 2023 সালে কানাডাতে ইমিগ্রেন্ট আর নন ইমিগ্রেন্ট দুইটা মিলে প্রায় 5 থেকে 7 লাখ বৈধ ভিসাধারী লোক শুধুমাত্র প্লেনে চড়ে কানাডাতে ঢুকছে। 5 থেকে 7 লাখ শুধুমাত্র 2023 সালে। এবং বারবার মনে করে দিতেছে আপনাদেরকে যে কানাডার টোটাল জনসংখ্যা হলো 4 কোটি। তো 4 কোটির এগেনস্টে 5-7 লাখ লোক যদি পাসপোর্ট ভিসা নিয়ে নতুন সেখানে যোগ হয়, আর 10 লাখ লোক যদি আগে থাকতেই অবৈধভাবে সেখানে থাকা শুরু করে, তো অবস্থাটা বুঝতে সেটা কি? তাহলে 2022, 2021, 2020 এরা কোথায়?
তারপরে তো 2024 সাল চলতেছে, 2024 সালের কাহিনী আপনারা জানেন 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি যখন তাদের স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেবে, তো সেই মানুষ সাথে এসে যোগ হইতেছে। তাহলে প্রশ্ন হইলো যে এত মানুষ আসতেছে, আসার পরে এরা কি করতেছে? হ্যাঁ, 4-5 বছর আগে করোনার আগে যারা কিনা আসছিল, হ্যাঁ খেয়ে দিয়ে 2টা ডাল ভাত খেয়ে ভালো আছে, কারণ তখনও ইমিগ্রেন্ট আসার যে প্রবাহটা ছিল তখনও ছিল লিমিটেড, তখন শুধুমাত্র ওই যে এক্সপ্রেস এন্ট্রি আছে, কিছু ওই যে ওয়ার্ক পারমিট ভিসা টিসা আছে, তারপরে আরও কিছু ওই যে প্রভিন্সিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে না। কানাডাতে আসার জন্য ভাই 100-র উপরে শুধুমাত্র ইমিগ্রেশন সিস্টেমই আছে, সরকারের নিজের করা, ফেডারেল গভর্নমেন্টেরও আবার প্রভিন্স গভর্নমেন্টেরগুলো 100-র উপরে গাড়ির সিস্টেমই আছে কানাডাতে এইসব বৈধ হওয়ার জন্য। তো এই জিনিসগুলো যখন সারা বিশ্বে মাঝে মধ্যে প্রচার করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের লোকদের যখন বলছে তো কান খারাপ হয়ে যায়, আরে কিরে গেলেই বলে পিয়ার। তো হ্যাঁ বলছে, এখন আগে যারা এসে 4-5 বছর আগে তার কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করছে, কিন্তু 2022, 2023, ইভেন 2024 সাল আসতেছে, এই যে যাইতেছে, এদের কি হইব? আপনি কি কখনো খোঁজ নিয়ে দেখছেন কেমন এটা জব মার্কেটের অবস্থা? জান না, গুগলে গিয়ে টাইপ করেন, হোয়াট ইজ দ্য জব মার্কেট ইন কানাডা, টাইপ করেন হোয়াট ইজ দ্য জব ক্রাইসিস ইন কানাডা, এগুলো টাইপ করেন না, গুগলে গিয়ে টাইপ করেন না। অনেক যত প্রখ্যাত বিখ্যাত টিভি চ্যানেল আছে যারা এই ধরনের অ্যানালাইটিক করে, নিউজ টিউজ করে, তো তারা আপনাদেরকে দেখাইতেছে বারবার যে এইগুলো অবস্থা। কারণ কানাডার দেশটা কোনো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি না, আর একটা দেশের কর্মসংস্থানের বড় একটা ফ্যাক্টর কাজ করে সেই দেশের ইন্ডাস্ট্রি। কানাডাতে আছে কি কিছু মিনারেল রিসোর্সেস রয়েছে, আর কিছু কি রয়েছে, আইটি জব টব আছে। আরে ভাই, এই আইটি জব যা ছিল সেটা আজ থেকে 4-5 বছর আগে, বাকি যারা নাকি আইটি টাইটি শিক্ষা এখানে আইছিল, হ্যাঁ এগুলো অলরেডি ফিল্ড আপ করে হয়েছে, এগুলো তো রোজ তৈরি হয় না। আমি যখন এই মুহূর্তে ভিডিও করতেছি, গুগল বলে 10 থেকে 12 হাজার লোকই ছাঁটাই করছে, কারণ যে পরিমাণ প্রোডাক্ট গুগলের রয়েছে বা তাকে তো বাজারে বেচতে হবে, কানাডার বাজারে বেচতে হবে, তো সেই পরিমাণ প্রোডাক্ট তাদের বিক্রি করতে পারছে না। যেহেতু প্রোডাক্ট বিক্রি করতে পারতেছে না, আর প্রোডাক্ট করানোর জন্য অনেক শত শত তাদের আইটি টেকনিশিয়ানের দরকার হয়, তো তার ফলে তারা কি করছে, যেহেতু প্রোডাক্টটি বিক্রি হয় না, তাহলে এত আইটি টেকনিশিয়ানরা এত হাই স্যালারি যায়, তাদের লাভ কি? তো তারা কি করছে, লে অফ করা শুরু করছে, হাজার লোক লে অফ করছে। ওগুলো আপনার অ্যামাজন, গুগল, ফেসবুক, এই 3টা তো জায়েন্ট কোম্পানির নাম বললাম, আরও তো বহুত আছে। তো এখন তো এরা কি করছে, এরাই সাথে ওই যে বেকারদের লিস্টে এসে নাম লেখাইছে। তো এখন গত 2023 সালে যে 5-7 লাখ লোক এসে, তো এরা তো টোটালটাই বেকার, এরা তো নতুন এই জব মার্কেটে এসে যোগ হয়েছে লাখে প্রতি বছর। তো লাখে কামটাও আইসে কই থেকে? জব মার্কেট আছে কানাডাতে, খোঁজেন নাই তো। কানাডার যত জব মার্কেট আছে, কানাডার যত রিটেল স্টোর আছে, কানাডার যা কিছু আপনারা দেখেন ইনফ্রাস্ট্রাকচার আছে, সব কিছু হলো আমেরিকা ব্যাকড আপ। এই যে কানাডার যত সুপার মার্কেট যান, কস্টকো পাবেন সেখানে, ওয়ালমার্ট পাবেন সেখানে, হোম ডিপো পাবেন সেখানে, ম্যাকডোনাল্ডস পাবেন সেখানে, সব হলো আমেরিকান কর্পোরেট, এরাই কানাডা চালায়। এখন কানাডা যে দেখেন আপনারা, তো যখন ম্যাপে দেখেন একটা বিশাল বড় দেশ, আমেরিকার চেয়ে তো বড় কানাডা, কিন্তু আমেরিকার চেয়ে তো বড়, জানেন তো। তো এই যে 4 কোটি যে জনসংখ্যা, তার 92% থাকে হলো আপনার শুধুমাত্র ওই আমেরিকার যে বর্ডারিং স্টেটগুলো আছে না, আমেরিকার 13টা বর্ডারের সাথে কানাডার 4টা প্রভিন্স রয়েছে। একটা হলো ব্রিটিশ কলাম্বিয়া, একটা হলো আপনার ওই যে অন্টারিও, আরেকটা হলো ম্যানিটোবা, আরেকটা জানি কি আছে, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। এই যত মানুষ আছে সব এদিকে এসে থাকে। তো একে তো প্রথম খারাপ এই যে এইখান থেকে যে 5-7 লাখ লোক যে আইসে ইমিগ্রেন্ট হয়েছে কানাডাতে গিয়া, ইমিগ্রেন্ট বা নন ইমিগ্রেন্ট ভিসাতে গিয়ে ওখানে গিয়ে ঢুকছে, ঢোকার পর আর কি হয়েছে, জব মার্কেটে গিয়ে ঢুকছে। এখন তো একে তো জব নাই, কারণ জব নাই স্যার সেটা না হয় চললো, জব দেখি কেমনি কি করা যায়। আরে ভাই রাত্রে তো থাকতে হইবে গিয়ে। এখন আসে আবার ওই যে থাকার ক্রাইসিস, অ্যাকোমোডেশন ক্রাইসিস, হিউজ হাউজিং ক্রাইসিস। টাইপ করেন না গুগলে গিয়ে হাউজিং ক্রাইসিস ইন কানাডা, কি দেখেন খোদ কানাডার সরকার এই অবাক হয়ে গেছে যে এত মানুষ আইছে, তারা তো এটা তো একটা প্ল্যানের ভিতরে ছিল না, এটা কেমনি কি মানুষ থাকবো কই? তারা মনে করছে এরা আইতেছে সবে বহুত টাকা পয়সার সাথে করে লয়ে আইতেছে, লয়ে মনে হয় তারা মিলিয়ন ডলার সাথে করে লইতেছে, নিজেরা বাড়ি ঘর বানায় নিজেরাই থাকবে, তারপরে নিজেরাই মিল ফ্যাক্টরি বানাবে, নিজেরাই কাম কাজ করবে সেখানে। আমেরিকা কানাডার সরকার এটি মনে করছিল। ভাই রে ভাই, এমন বেকুব দেখছি কানাডার সরকার, কানাডার ডিপ্লোমেটরা যে এতটা বেকুব আমি চিন্তাও করতে পারতেছি না। আরে ভাই, কানাডার যে ট্রুডো সাহেব আছে, এটা আমাদের ভাতিজা, আমাদের জো বাইডেনের ভাতিজা। তো জো বাইডেনের ভাতিজা হলে তো আমাদেরও ভাতিজা। তো সে বুঝে না যে জো বাইডেন লাগে তো বুদ্ধ মানুষ করতো যে চাচা এই অবস্থা কেমনি কি, আমাদের দেশ তো চালাইতে হবে, বেশ দক্ষ জনশক্তির দরকার, এই তো বুঝলাম আমরা। কিন্তু এটা তো সেটেলমেন্ট কথা, এটা সহজ কথা না, এগুলো তো বুদ্ধি করে একটু খাটে দেবো, চাচার কাছ থেকে একটু বুদ্ধি নিত, কিন্তু দেয় তো নি। গণহারে এগুলো আনছে, এক্সপ্রেস এন্ট্রি, ওয়ার্ক পারমিট, হেই পারমিট, সেই পারমিট, এইগুলো আইনে টেনে তো ভয়া বালাইছে এখন কানাডা। একে তো কাম নাই, এখন থাকবো কই গিয়া। এখন আগে ছিল বাড়ি 100, মানুষ ছিল কত 60 জন,
তো 60 জন মানুষের জন্য 100টা বাড়ি, একটা উদাহরণ দিতে গিয়ে বুঝাইতেছে আপনাদের। তো যার ফলে তাদের ডিমান্ড অনেক কম বাড়ির, যার ফলে বাড়ি ঘরের দাম ছিল অনেক কম, মর্গেজ রেট ছিল অনেক কম, ট্যাক্স ছিল অনেক কম, এবং বাড়ি ঘর বানানোর কষ্ট ছিল অনেক কম। হয়েছে নি কাহিনী? তো এখন কি হয়েছে, যেহেতু মানুষ ভরে গেছে গা, তো এখন 100টা বাড়ি আগের মতোই আছে, 100 থেকে বাইরে হয়তো 110টা বা 20টা হয়েছে, কিন্তু মানুষ হয়ে গেছে এখন 50,000। তার মানে কি, ডিমান্ড বেড়ে গেছে। তো ডিমান্ড অনুযায়ী তো বাড়িঘর ওরকম বাড়েনি। তো যার ফলে কি, এই যে মাত্র কয়েক বছর আগে, 2-3 বছর আগে যে বাড়ির ভাড়া আপনারা একটা ফ্যামিলি নিয়ে, হাজব্যান্ড ওয়াইফ দুইজন আর যদি 2টা বাচ্চা কাচ্চা থাকে, একটা লিভিং রুম একটা বেডরুমের বাড়ি ভাড়া ছিল 1400 থেকে 1500 কানাডিয়ান ডলার মাত্র 3-4 বছর আগে। এই যে গুগলে গবেষণা করে দেখলাম, এখন তো গবেষণা করতে হলে তো লাইব্রেরিতে যেতে হয় না, গুগল আছে আমগো, ওই তো গুগলে গবেষণা করে দেখলাম মাত্র 3 থেকে 4 বছর 30% শুধুমাত্র বিভিন্ন কস্ট রেইজ করছে, বেড়ে গেছে। এর ভিতরে বাড়ি ভাড়াই বাড়ছে প্রায় 50%, অলমোস্ট ডাবলের কাছাকাছি। তো জায়গায় কিনা ওই যে 1300-1400 ডলার দিয়ে ঘর ভাড়া লিয়ে থাকতো, তাদের ঘর ভাড়া এখন তো 2000 থেকে 2500 কানাডিয়ান ডলার হয়ে গেছে। তো একে তো বড় একটা ধাক্কা খাইছে এলো এই রেন্টিং এর। এত টাকা আইব কোত্থেকে? দিত তো ওই পর্যন্ত, ওখান তো কাজে চাহিদা বাড়েনি, তারপরে ওখান থেকে তো তার বেতনও বাড়েনি। তো যার ফলে ওখান থেকে বেতন টেতন টুকটাক যা পায়, ঘর ভাড়া দেওয়ার সামান্য কিছু থাকে, এইটা নিয়ে ওই যে বেবি চিকেন বলে একটা ব্যাপার আছে বুঝছেন, সবচেয়ে কম দামি ইউরোপিয়ান খাবার, আমেরিকান খাবার হলো চিকেন, জানেন তো আপনারা নাকি? আমেরিকার সবচেয়ে সস্তা খাবার হলো চিকেন, যে কোনো সুপার মার্কেটে একেবারে চিপে এগুলো বিক্রি করে। যে এইগুলো আইনা তারপরে 2টা ডাইল চাইল ওটার ভিতরে দিয়ে খায়াতে দিন পার করতেছে। এইগুলো হলো অবস্থা বর্তমানে। একে তো নাই কাজ, দ্বিতীয় তো নাই থাকার জায়গা। এখন কানাডা সরকার নিজে বলতেছে, এক নিউজে দেখলাম 3.5 মিলিয়ন বাড়ি ঘর তার দরকার আগামী 5-7 বছরের ভিতরে, 2030 সালের ভিতরে। তো 3.5 মিলিয়ন বাড়ি মানে কত? প্রায় 30-35 লাখ বাড়ি। 30-35 লাখ বাড়ি আইব থেকে, থাকবো কই মানুষ? তো যার ফলে এই 2024 সালে তো ভয়াবহ এক ক্রাইসিসের মুখে পড়তে যাইতেছে হলো এই কানাডা। এবার আসেন হলো স্টুডেন্টরা। তো এখন স্টুডেন্টরা আইসা, আগে তো 20 ঘন্টা জব করতো, খেয়াল করে দেখেন কোন কোন জায়গায় গিয়ে ঝামেলা তৈরি করে। আগে স্টুডেন্টরা কত জায়গায়, এই 2-4 বছর আগেও কত ঘন্টা কাজ করতো? 20 ঘন্টা ওয়ার্ক পারমিট ছিল, এখন সেটা কিন্তু উঠে দিয়ে কত ঘন্টা করছে? 40 ঘন্টা। সরকারও নিরুপায় হয়েছে, এই কারণ হলো যে এখানকার খরচ এত বাড়ছে, ওই পোলাপানগুলো তাদের দেশ থেকে টাকা এনে এখানে সার্ভাইভ করতে পারতেছে না। তো যার ফলে পড়াশোনার পাশাপাশি চুরি ডাকাতি করা ছাড়া তাদের উপরে নেই। খাইবো করতে গিয়ে খাইতে তৈব, আর পেটে যদি খাওয়ার না থাকে, নিউট্রিশন না থাকে, ব্রেন করবো কিভাবে? আর ব্রেন যদি না খুলে তাহলে পরীক্ষা পাস করবো কিভাবে? পরীক্ষা যদি ঠিক মতো পাস না করে তাহলে দেশের হাল ধরবো কেমনি কেটে? তারা তো দেশের ভবিষ্যৎ নেতা হইব, তারা ভবিষ্যতের বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের বইটা বলবো। কানাডা প্ল্যানটা এমন করছে, কানাডা বিজ্ঞানী দিয়া আর যত এক্সপার্ট আর যত স্কিল লোক আছে, কানাডা বইরা ভালো হয়েছে। কানাডা বইরা ভালো লাগা। কানাডা আমেরিকার বের আছে নাকি কানাডার কাছে? তো কানাডা সরকারি ওটা মনে করেছিল লাভ ভালো পড়ছে লাগে বাটেকে, কারণ যে পরিমাণ ডিমান্ড তৈরি হয়েছে সেই পরিমাণ তো সাপ্লাই তৈরি হয়নি। ডিমান্ড মানে কি, জনসংখ্যা বেড়ে গেছে হু হু করে, বুঝছেন? এক বছরে যদি 5-7 লাখ বাড়ায়, বাকিগুলো হিসাব তো নাই বললাম, আপনারা ভাই নিজের এটা বুঝে দিয়ে। তো উনি তো কাম কাজ বাড়েনি, ওই পাওয়া যায় হাউজিং। আমি শুধুমাত্র হাউজিং আর জব ক্রাইসিস নিয়ে বলতে, আরো বহুত ক্রাইসিস আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো না। তো এখন আপনারা দেখেন যে এই যে লোকগুলো এই যে এখানে আসছে, তো এখন যদি আপনি একটা দেশে গেলেন, আপনাকে দিল, ধরেন কানাডাতে আসছেন, দিলাম আমি আপনাকে একটা পিআর দিলাম, ভাই আপনার কি পিআর দরকার নাকি আপনার পয়সা দরকার, কোনটা দরকার বলেন? আমি যদি বলি হ্যাঁ ভাই আমি আপনাকে পিআর দিলাম, ভাই পয়সা দিতে পারলাম না, থাকলে থাক, পিআর দিব পয়সা নেই, কাম কাজ নেই, এগুলি গ্যারান্টি দিতে পারলাম না, থাকবেন আপনি কোথাও? পিআর দিয়ে দিয়ে পানি খেবেন নাকি? আমারও তো একটা পাসপোর্ট আছে, আমেরিকার গ্রিন কার্ড প্রথম ছিল, পরে ওটা ফালা দিয়ে সরকার আমাকে জোর করে 60 একটা আমেরিকান পাসপোর্ট দিয়েছে। দূর মিয়া, আমার বলে যে দূর মিয়া এই গ্রিন কার্ড দিয়ে কী করবো, অন্য দেশে যাইবা, দুনিয়া ঝামেলা টামেলা, তোমার মান সম্মানের ব্যাপার, এই গ্রিন কার্ড দিয়ে কি বিল পাইবা নাকি? আমেরিকান একটা পাসপোর্ট লাও, দুনিয়ার 190টা দেশে ফ্রি যেতে পারবে মানে, এইসব জোর টোর করে দিয়ে তারপরে এই একটা পাসপোর্ট পরে লাইছে। তুই তো পাসপোর্ট কি ধুয়ে দিয়ে আমি পানি খাবো নাকি? পাসপোর্ট তো ঘরে পেরে রয়েছে বছরের বছর ধরে। এই তো ভাই সকালে আসি, এই রাতে 5টা-7টা পর্যন্ত কাজ করে তারপর বাড়ি ফিরতে হয়। হ্যাঁ পয়সা আপনাদের দুইটা ডাল ভাত খেয়ে ভালো আছে, আগে তো কাজ দরকার, পয়সা দরকার, পাসপোর্ট আবার কি কামে আইছে? তো এখন যে কানাডাতে যাচ্ছেন, কানাডার সরকার প্রায় 100-র উপরে খালি আপনাদের জন্য বিভিন্ন পদ্ধতি সিস্টেমই করে, 100-র উপরে। এটা হলো প্রভিন্স গভর্নমেন্টগুলোর প্লাস ফেডারেল গভর্নমেন্টেরও বিভিন্ন পদ্ধতি দিয়ে রাখছে এদেরকে পিআর দেওয়ানোর জন্য। স্টুডেন্টদের তো পিআর তো অ্যাভেলেবেল, কোন স্টুডেন্ট যে এখানে যায় ফিরে আসে না, সবই এখানে কি হয়ে যায় পিআর, তারপরে 2-4 বছরের পরে ওখানকার সিটিজেন। এখন সিটিজেন হইলেন, পিআর পাইলেন, আগের কাহিনীগুলো আমি বলতেছি না,
4-5 বছর আগে যারা আইছে তারা কোনো মতে বেঁচে গেছে, কিন্তু 2022, 23, 24, 25, 26 যারা আইতেছে তাদের তো ভবিষ্যৎ ভাই অন্ধকার। এরা আইসা না পাইব কাম, না পারবো থাকতে লেগা, না পারবো এখানে সার্ভাইভ করা যায়, চুরি ডাকাতি করা ছাড়া কোনো উপায় থাকবে না। তারপরে তো না হয় পিআর পাওয়ার তো বহুত পরের কথা, কারণ পিআর পাইতে হলে তো পিআরের এগেনস্ট আপনার একটা জব দরকার, প্রত্যেকটা পিআরের এগেনস্ট একটা জব দরকার। তো জব নাই, পিআর ক্রাইসিস তো আবার তৈরি হইব। তো একে তো পিআর নিয়ে টানাটানি, দ্বিতীয়ত তো কাম কাজ নাই, থাকার জায়গা নাই, পয়সা নেই পকেটে, তো কেমনি কি? তারপরে না হয় জোর করে আপনার পিআর দিল, তো পিআর দিয়ে কি ধুয়ে দিয়ে পানি খাবেন নাকি? কামটা না কোনো ইন্ডাস্ট্রি আছে না কোনো কিছু। গত 2-4 বছরে কতগুলো জব তৈরি হয়েছে কানাডাতে? নাই তো। কানাডা চলে হলো কিছু মিনারেল রিসোর্সেস আছে, প্রাকৃতিক সম্পদ আছে, ওগুলি এই গত 100-200 বছর ধরে এগুলি তারা করতেছে। আর ওই যে কতগুলো আইটি সেক্টর টেক্টর আছে, এছাড়া তো কানাডাতে কাম করি। আর বাকি যে খুচরা মুচরা সার্ভাইভাল জব টব দেখেন সব এলে আমেরিকা ব্যাকড আপ। তো এইসব খুচরা মুচরা জবগুলো গত 5-10 বছরে যত স্টুডেন্টরা যেগুলো ফিল আপ করে আলাইছে। তারপর কি এই যে একটা ভয়াবহ একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ, একটা ম্যাকডোনাল্ডসে মাত্র 2-3 জন লোক নেবে, কয়েক হাজার লোক লাইনে লাগছে সকাল 6টা থেকে ফজরের নামাজ পড়ার পরই। সেই ভিডিও দেখে তারা গায়ে লোম দাঁড়ায় গেছে। কি অবস্থা কানাডার! মাত্র 2-3টা জবের জন্য ওখানে জবে বলছিল 9টা বাজে থেকে তোমাদের ইন্টারভিউ নিও, তারা ফজরের নামাজ পড়ে গিয়ে এখানে কয়েক হাজার লোক লাইন লাগছে। মানুষ অবাক হয়ে গেছে, ন্যাশনাল টিভি চ্যানেলগুলো পর্যন্ত দেখা যাচ্ছে যে কি অবস্থা কানাডা। একটা উদাহরণ দিলে বাকিটা বোঝা যায় যে কতটা ক্রাইসিসের ভিতরে এখন এটা আছে। আরও ভেজাল করছে এই কানাডা ট্রুডো গভর্নমেন্ট, সেটা হলো ওই যে করোনার সময় তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে রিসোর্ট ছিল, রিক্রিয়েশন সেক্টরগুলো ছিল, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। হবে ট্যুরিজম সেক্টর কলাপস করছে, এটা আমেরিকাতে হয়েছে, দুনিয়ার সব দেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে। তো তখন তারা মনে করছিল যে করোনা তো গায়া, তো এখন এক কাজ করি, গণহারে এগুলোর কি করি, টুরিস্ট ভিসা দেই। তো যারে তারে যেমনে পারছে, যে ইচ্ছা পারছে, ওই টুকটাকে একটু ঠিক থাকলে লো যাও কানাডা যাও, ঘুরো ফিরো যাও। তো একটা লোক কানাডাতে গেলে তাদের হিসাব করছে, ক্যালকুলেটারটা তারা ট্রুডো সরকার হিসাব করছে যে একটা লোক প্লেন ভাড়া এত, কানাডিয়ান এয়ারলাইন্স আছে, তো কানাডিয়ান এয়ারলাইন্সের কিছু পয়সা পাবো, মানে ভিসা ইন্টারভিউতে আমরা পয়সা পাবো। আরে প্রতিটা লোক তো অন্তত 3000 কানাডিয়ান ডলার করে যদি নিয়ে আসে, যদি 1 লাখ লোকের যদি আমরা বছরে ভিসা দিই, তো 1 লাখ লোক তো কত 3000 করে হলেও তো লক্ষ লক্ষ ডলার হয়, বুঝছো, লক্ষ লক্ষ ডলার হয়। তো এই টাকাগুলো তো তারা কানাডাতে খরচ করার জন্য আসতেছে। তো যার ফলে আমাদের হোটেল রেস্টুরেন্ট যা আছে, আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম যা আছে, আমার খাদ্য খাবার যা আছে, সবগুলোরই ডিমান্ড বেড়ে যাব। যেহেতু মানুষ খাইতেছে না খাওয়ার জন্য, আর শুধু খাইতে হয় না, গাড়িতে চড়ে, হোটেলে থাকে, রাস্তাঘাটে ঘুরে, সব জায়গায় তো তারা খরচ করেন, প্রত্যেকটা জিনিসেরই ডিমান্ড বাড়ে যেহেতু মানুষ বাড়ছে। তো যার ফলে যেহেতু ডিমান্ড বাড়ছে, ওটার সাপ্লাইও বাড়তে থাকবে, যার ফলে কি দেশের অর্থনীতি একটা চেঞ্জ আসবে। ট্রুডো গভর্নমেন্ট চিন্তা করছিল এটা, অ্যান্ড ট্রুডো গভর্নমেন্ট তো এটা চিন্তা করেনি যারা আইতেছে, এই চোদুগুলি যারা আইতেছে, চোদু জনতার যারা এইগুলো আইতেছে, আইসা তো তারা 100 জনের ভিতরে 80% তারা অ্যাজাইলাম মেরে দিচ্ছে এখানে আইসা, হয়েছে না? কারণ এখন কানাডার সরকার তো অ্যাজাইলামের জন্য ডিফারেন্ট রুলস রয়েছে, মানে তাদের নিজস্ব সরকারের বিভিন্ন রুল তো আছে। এখন তো সে দেশ থেকে তারা বের করে দিতে পারে না, এবং দেশ থেকে বের করে তো দিতে পারবে না। প্লাস ওই ব্যাটাতে আনছিল, ওই ব্যাটা 2-3 হাজার ডলার নিয়েইছে, কানাডাতে খরচ টর্চ করবো, ফুর্তি টুর্তি করবো, এটা দিয়ে কানাডার ইকোনমিক্স কি হবে, ইকোনমি এসকেলেট করবে, বুমিং করবে। তো এইটাই তো ছিল তাদের প্ল্যান তো এখন উল্টা হয়ে গেছে, প্ল্যান অল তো উল্টা হয়ে একবার তাদের ভিতরে ঢুকে গেছে। কারণ এই ব্যাটাতে আইসে এখন যাইবো না, মাসে কি আসছিলাম, এখন এজেলেম মারার পর এখন দেন বছরে আমি কানাডার সরকার আইন অনুযায়ী 1000-1200 কানাডিয়ান ডলার করে তারা দিতে হয়, তার পেটের খরচ তাকে দিতে হয়। তাহলে বেটা না খেয়ে থাকলে কেমনি নিব, না খেয়ে তো শুকে সুটকি হয়ে যাবো। এক এজেলাম কেস তো চলবে বছরে বছর, খাওয়া বেলারে বহাবো এটারে। এখন এই যে যারা পাসপোর্ট ভিসা লইয়া আইসে, যারা 5-7 লাখ, এর ভিতরে তো লাখে লাখে যোগ হয়েছে যারা কিনা এই টুরিস্ট ভিসাতে আইসা, তারাও তো জব মার্কেটে আইসা ঢুকছে অ্যাজেলাম সেল মেয়েরা, হয়েছে এবার কাহিনী। এইবার কই যাবেন, খোঁজেন এলাকা। আমি যেটা বলতেছি বাস্তবতার সাথে মিলে নিয়ে, আমি এখানে যেখানে বসে রয়েছি কানাডা, আমার এখান থেকে মাত্র এই যে পাশে, মাত্র গাড়িতে যেতে মাত্র 15-20 মিনিট সময় লাগবে। এয়ারপোর্ট হলো আমার পাশে, পান্টাগোডা এয়ারপোর্ট বলে, PGD দিয়ে যদি টাইপ করেন ওখানে গিয়ে আপনি পেয়ে যাবেন। এয়ারপোর্ট থেকে কানাডার একেবারে বর্ডার বাফেল স্টেটে ডাইরেক্ট প্লেন আমাদের এখান থেকে 3.5 ঘন্টা, মাত্র $70। বাংলাদেশি টাকা কত? $70, 7,000 টাকা নাকি, মাত্র 7,000 টাকা হলো বাংলাদেশি টাকা হলো প্লেন। বাট আমি এই মুহূর্তে যেখানে বসে ভিডিও করতেছি, এয়ারপোর্টটা হলো এখানে, 15 মিনিট লাগে হলো এয়ারপোর্টে যেতে, আর ট্রাভেল টাইম হলো 3.5 ঘন্টা বাফেল স্টেটে। ওইখান থেকে কানাডা বর্ডার হলো মাত্র 30 মিনিট দূরে, ওই নায়াগ্রা ফলসের ওদিক দিয়ে। তো কাজেই মানে 2-4 জন বন্ধু বান্ধব তা আসি কানাডাতে, তাদের যে ভয়াবহ অবস্থা আমি দেখলাম, আর এই টিভি নিউজ আর যা
অ্যানালাইটিক্স যে টিভি চ্যানেলগুলো যে নিউজগুলো করছে, যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখা যায়, তো অবাক হয়ে গেলাম আমি, এ কী অবস্থা কানাডা, তো বিশ্বাসই করতে পারতেছে না। তো এখন যেহেতু হাজার হাজার লাখে লাখে মানুষের কোনো কাম নাই, তো এখন তারা কি করবে? যেখানে বেকার, যেখানে কাম নাই, যেখানে দারিদ্রতা তৈরি হয়, স্বাভাবিকভাবে সেখানে ক্রাইমও তৈরি হবে কি না ক্রাইম? তো যার ফলে এই লোকগুলো এখন কী করছে দেখেন, গিয়ে ক্রাইম রেট গিয়ে দেখেন, 5 বছর আগে যে কানাডা ছিল, 5 বছর পরে কানাডা 2024-23 সালে ক্রাইম রেকর্ড কেউ দিয়ে দেয়। গাড়ি চুরি তো মানে এমন হারে বাড়ছে কানাডাতে, গাড়ি চুরি আমেরিকাতে ছাড়া যায়, এই হলো অবস্থা। এখন তো আপনি যাইবেন বহুত কষ্ট করে খাটাখাটি করে 2টা বছর গরুটার মতো খাইটা একটা না গাড়ি কিনবেন, ভাই গাড়ি তো কিনবেন, 2 দিন পর তো চলে লয়ে যাবো না। তো অলরেডি তো কয়েক হাজার গাড়ি, 10-20 হাজার গাড়ি অলরেডি চুরি করে রয়েছে, সেগুলি সরকার খুঁজে যেতে পারতেছে না। এখন আপনার গাড়ি 2 বছর পর কষ্ট করে খাইয়া না খাইয়া গরু খাটা খাইটা একটা গাড়ি কিনছে, হে চুরি করে রয়েছে, সরকার আপনারা গাড়ি খুঁজে দিব? সরকার পর্যন্ত একটা মামলাই করতে পারবেন, ভাই গাড়ি চুরির একটা রেকর্ডই করতে পারেন, সরকারকে মানে পাইলে দিব না, কেমনি কি বলে বুঝান, কারণ কানতে পারবে। এখন যারা 2-4 জন লোক ভালো মন্দ খাইটে আছে, ওদের চুরি ডাকাতেই পারবে, অলরেডি ভরে গেছে চোর ডাকাতে কানাডা। এই হইল ভাই অবস্থা। তো যাই হোক, আপনাদেরকে নিরুৎসাহিত করার জন্য আমার এই ভিডিওটা করা না, বুঝছেন, নিরুৎসাহিত করার জন্য এই ভিডিওটা করা না। তা আপনারা যারা ফ্যামিলি নিয়ে ক্যানাডাতে সেটেল হতে আসতেছেন, ভাই আপনারা একটু ভালো করে বুঝে শুনে তারপর আইসেন, তাহলে ভাই আমও হারাবেন, ছালাও হারাইবেন, আম ছালা দুইটিই যাবে। এখন তো বাংলাদেশে আছেন, ব্যবসা বাণিজ্য টুকটাক আছে, খায় পরে ভালো আছেন, ভালো থাকার উদ্দেশ্যে এখানে আসছেন। এখন আপনার 4 জন লোক যদি আসেন, তো 4 জন লোকের আপনি আসতেও তো প্লেন ভাড়া সহ খরচ 5-7 লাখ টাকা। তারপর এখানে আইসা যখন অ্যাজাইলাম মারবেন, 10,000 কানাডিয়ান ডলার নিয়ে যাবে, এখানে দালালরা বেড়েছে আপনাদের বাংলাদেশি ভাইরা। এখানে আসার পর কেউ আপনার কাজে আসবে না, কেউ আপনার কাছে পয়সা ছাড়া কারোর সাথে কোনো কথাই নেই। এই দালালরা বয়ে দিচ্ছে আপনার পয়সাগুলো খাওয়ার জন্য, কারণ তারা জানে ভালো করে পয়সাটা লিয়েছেন, আপনি অ্যাজাইলাম মারবে, হ্যাঁ জানে এটা, আপনি তো তার সাথে কাছে বুদ্ধি করতে লেগে 10,000 ডলার তো সেই নিব না, তারপর গেল নি ওখানে 5-7 হাজার ডলার শুধুমাত্র প্লেন ভাড়াই। এরপর যে 6 মাস থাকবেন, এই তো কিছুক্ষণ আগে দেখলাম কানাডাতে প্রতি মাসে হাজব্যান্ড ওয়াইফ এবং 2 জন আর সন্তান নিয়ে থাকতে কমসে কম 3 থেকে 3.5 কানাডিয়ান ডলার লাগে শুধুমাত্র ঘর ভাড়া ছাড়াই। তারপরে ঘর ভাড়া যোগ করলে কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করে দেখেন। আর যদি স্টুডেন্টরা যায়, আপনি যদি ব্যাচেলর সিঙ্গেল হন, তাহলে 1,200 কানাডিয়ান ডলার লাগে। তো এখন যদি 6 মাস গিয়ে কানাডাতে বেকার থাকেন, আর এই যে ওই 4,000 কানাডিয়ান ডলার করে যদি ডেপ্টে আপনি থাকেন, খরচ হইতে থাকে, পকেট থেকে খরচ করতে থাকেন, তাহলে কত 6 মাসে 4 কত 24,000, আর ওইখানে কত গেল 15,000, 10,000 দিলেন দালালরে, 5,000 হলো প্লেন ভাড়া, তো 5 আর 10 15, আর ওখানে কত 24, কত প্রায় 40,000 কানাডিয়ান ডলার, প্রায় 40 লাখ টাকা তো গায়ে চোখের পলকে চলে যাবে। 40 লাখ টাকা 6 মাসের চোখের পলকে চলে যাবে। কবে আপনি পিআর পাবেন, কবে কি হবে, কেস তো বছর বছর চলতে থাকবে। তারপরে কাজটা এবার করতে গা, তা আপনি তো ফ্যামিলিতে বাংলাদেশে থাকতে তো পোলাও মুরগি বিরিয়ানি প্রতিদিনই খাইতেন। তো এখানে যে বেতন সরকার যে আপনাকে ভাতা দেয়, ভিক্ষা দেয়, 1,000-1,200 ডলার যে দেয় পেট চালানোর জন্য, ইয়ে দিয়ে কি আপনার চলবে 4 জনের ফ্যামিলি? বুঝান আমার চলবে? যদি চলে তাহলে আমার আর কিছু কোনো কথা নেই, 1,200 কানাডিয়ান ডলার দিয়ে যদি খায়া পেরা ঘর ভাড়া দিয়ে বাঁচতে পারেন তো বাঁচেন। এই বুদ্ধি আপনার কে দিছে আমি জানি না, তো যেই দিছে কোনো ভালো বুদ্ধি টুদ্ধি দেয়নি, হ্যাঁ সে আপনার কোনোদিনও বন্ধু হইতে পারে না, কারণ বন্ধু হইলে সে আগে আপনাকে ওয়ার্নিং দিত, ওয়ার্নিং না দিয়ে বলেন যে আপনাকে বিপদের মধ্যে ভাড়া দিয়েছে। তো ওদিকে তো বাংলাদেশে খায়া পেরা সব কিছু করে 6 মাসের ভিতরে 40 লাখ টাকা গেছে, আর বাংলাদেশে থাকতে 40 লাখ টাকা কত বছর আপনি কামাইছিলেন কে জানে। তো যা জমাইছিলেন সারা জীবনের জন্য শেষ। এখন বাংলাদেশে পোলাও বিরিয়ানি খেতেন, এখানে এসে কী করেন, পুরা রুটি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এখানে আমেরিকার হলো সবচেয়ে সস্তা খাবার হলো ম্যাকডোনাল্ডসের ওই যে ফ্রাইড চিকেন, কিছু চিকেন নাগেটস আছে, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আছে, তারপরে কিছু ওই যে স্যান্ডউইচ ট্যান্ডিস আছে, বুঝছেন, এইগুলো সবচেয়ে গরিব মানুষের খানা বিক্রি করলে ম্যাকডোনাল্ড, এইগুলি খাবেন আপনি। আর সুপার মার্কেটে বেচে হলো বেবি চিকেন, জানেন কি না জানি না, ইউরোপ আমেরিকাতে সবচেয়ে সস্তা হলো চিকেনের দাম। তো এই খাবেন, 2টা ডাল ভাত, 2টা ডাল ডুল দিয়ে রান্না করে ভাত ঠাত করে এই খাবেন, পোলাও বিরিয়ানি আর এখানে খেতে হবে না। আর ওই যে আমেরিকাতে ক্যানাডাতে থাকে ওই যে মানুষ 2টা-4টা করে গাড়ি আছে, অসুন্দর সুন্দর বাড়ি ঘর দেখতেছেন, এই আর কপালে জুটতেছেন, এই কপাল তো বহুত পুরের কথা, আগে তো কাজটা দরকার। ট্রুডো সরকারের জিজ্ঞান, আসার আগে জিজ্ঞান যে আমি আইতেছি ভাই, সবই আছে, কাজ আছে নাকি আমার জন্য, যে কোনো রকম একটা কাজ হলেই দেখেন কি কয়। তো সরকার ভাবছিল একটা, হয়েছিল একটা। তো এখন সরকার কিভাবে সামাল দিবে ক্যানাডার এই সিচুয়েশন, এই ক্যানাডা সেই ক্যানাডা নাই। এখন গুগলে ঘাটাঘাটি করলে দেখেন ক্যানাডা বসবাসের যোগ্য 10টা স্টেটের ভিতরে একটা, সেই কাহিনী এখন আর নাই। দেখেন না 2-4 বছর পর ক্যানাডার অবস্থান কোথা থেকে কোথা যায়। আরে ভাই তো কাগজপত্র, আমি তো বলতে বাস্তবতা, কাগজপত্র দিয়ে দিয়ে কি আপনি পানি খেবেন নাকি, বাস্তবতা চোখের সামনে আমি দেখাইতেছি। তো নিরুৎসাহিত আপনি হবেন না, আপনাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো আমার কাজ, আমি ওয়ার্নিং দেওয়ার দিচ্ছি।
যারা কিনা ক্যানাডা আসার প্ল্যান করতেছেন 2-4টা বছর ধৈর্য ধরেন, ক্যানাডার অবস্থাটা একটু দেখেন কেমনি কি হয়। আর নেলে যা ঝড়ায় জমে এসেন সব তো গায়া। আর যারা মধ্যবিত্ত স্টুডেন্ট আছে তারা তো বাংলাদেশেই ভাই পেটে ভাতে আছে, বহুত দুঃখে কষ্টে আছে। তো বাংলাদেশে দুঃখে কষ্টে থাকা যে কথা, ক্যানাডাতে দুঃখে কষ্টে থাকা তো একই কথা হলো, বরং তার একটু বেটার। 2 দিন পর তো পিয়ারটা অন্তত পাবে। তো তাদের কাহিনীতে আমি যাচ্ছি না, বুঝছেন। তো তারা খায়া পারক না খায়া পারক, তারা তো বাংলাদেশিতে ভাই আমছালা কিছু নাই। তো ক্যানাডাতে আসার পর আমছালা না হইলো, এমনি হতো যদি সব কিছু ঠিকঠাক থাকতো, হইতো না হয় 2 বছরে, কিন্তু এখন না হয় 2 বছর জায়গায় 10 বছর লাগতো। তো তাতে কি হয়েছে, বাংলাদেশে তার আহামরি কিছু একটা করতো না, ওই ওখানে বাদে মেয়েছিল। তো কাজে বাংলাদেশে থাকে আমি খাই, তাদের চ্যাপ্টারটা হলো টোটালি ভিন্ন। তো তারা ব্যাচেলর মানুষ, এদিকে লাত্তি, এদিকে উস্তাব, ওদিকে আজকে কাজ আছে, ওদিকে কাজ নাই, তারপরে সারাদিনে 3 জায়গায় গিয়ে কাম করে, এইখানে 4 ঘন্টা, ওইখানে 3 ঘন্টা, ওইখানে 5 ঘন্টা দৌড়াদৌড়ি করে করতেছে। এই ব্যাটার কোনো মতো চলবে, কারণ অত অবস্থা বাংলাদেশে থাকতেই খারাপ ছিল, ক্যানাডা থেকে নতুন করে আর কি খারাপ হবে, বুঝছেন। তো এইগুলো কাহিনি। তো যাই হোক, আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আপনাদেরকে নিউৎসাহিত করা আমার আসলে কাজ না, জাস্ট আমি ফ্যাক্ট সেটা আমি তুলে ধরলাম। তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো নেক্সট ভিডিও আমি আরেকটা করবো আপনাদের জন্য, সেটা হলো ক্যানাডা থেকে মানুষ কিভাবে পালায় আমেরিকাতে এখন ঢুকতেছে, এবং ঢোকার পরে মানুষগুলো ক্যানাডাতে আমেরিকাতে ঢোকার পরে মানুষগুলো কেমনে তাদের ভাগ্য পরিবর্তন করতেছে, রুটি রোজগারের ব্যবস্থা করতেছে। কারণ আমেরিকা এমন একটা দেশ, 32 কোটি মানুষ, আমেরিকা তো পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ, সবচেয়ে বড়। আরে ভাই, ক্যালিফোর্নিয়া যে স্টেট আছে, ওই ক্যালিফোর্নিয়ার যে জিডিপি ওই ব্রিটেন, ফ্রান্স আর জার্মানির জিডিপির চাইতেও বেশি। ও 3 দেশের জিডিপি, ব্রিটেন, ফ্রান্স আর জার্মানির জিডিপির চাইতে শুধুমাত্র আমেরিকার একটা স্টেট ক্যালিফোর্নিয়ার জিডিপির চেয়ে বেশি। আল্লাহ বুঝেন আলো অবস্থা, আমেরিকার অবস্থাটা। তো যাই হোক, যারা কিনা ওই দৌড়-ধাপ পায় আমেরিকাতে ঢুকেই না, তো তারা কেমনি কী করতেছে, তো তার উপরে একটা ভিডিও করে আমি এখন দেখাবো। অনেকের সাথে আমি কথাবার্তা বলছি, তো তারা আমাকে বললো যে ভাই ইত্যাদি ইত্যাদি। এখন তো বুঝে আমার পেটে তার কথা থাকে না ভাই, আমার পেটে কথা থাকে না। আমার কাছে সাথে যদি কেউ একটু শেয়ার টেয়ার করে, বুদ্ধি টুদ্ধি, বুঝছেন, তো কতক্ষণে আমি আপনাদের সাথে বলুন, তো আমার পেটে ঘুটুম ঘুটুম শুরু করে যায়, বুঝছেন। তো অনেক কথাই আমি শুনছি, অনেক বুদ্ধি পরামর্শ আমাকে দিয়েছে, অনেক কিছু আমি দেখছি। তো ওই ভিডিওটা যদি একটু দেখেন, হইব একটু উপকার তো হইবই রে। আচ্ছা, তো যাই হোক, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। আর ভিডিওটা শেষ করার একটা কাহিনী আমি বলে দিই। এর আগের ভিডিও যখন করছিলাম, আমার পিছনে পেপসির কোলা দেখে মেয়ে অনেকে বকা দিয়েছেন আমার, আরে মেয়ে পেপসি তো কি, এই তো ইসরায়েলি পণ্য নাকি? তো ইসরায়েলি পণ্য আপনি খান মেয়ে, আমরা বাংলাদেশের ইসরায়েলি পণ্য ব্যবহার করছি মেয়ে, আপনি তো আমাদের সাথে এই আন্দোলনে শরীক হওয়ার কথা, আপনি মিয়া পেপসি লেগে বেরিয়েছেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমি শ্রদ্ধা জানালাম আপনার কথা, বলতে কথা খারাপ করেননি। তো এখন পেপসির বদলে ভাই রেডবুল খামো, বুঝছেন। পেপসির বদলে কি খামো? রেডবুল খামো। রেডবুল তো আর ভাই ইহুদিদের না নাকি?